ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ অল ডিজিজ, কারণ একটা সার্টেন টাইমের পরে ডায়াবেটিস আপনার হার্ট, আইস, ব্লাড ভেসেল, কিডনি ও নার্ভ ড্যামেজের মেন কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনিও ডায়াবেটিসে ভুগছেন অথবা আপনার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে, তবে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা দরকার, কারণ আজকে আমি এমন 5টি খাবারের নাম বলবো, যদি আপনারা আপনাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় সেগুলিকে অ্যাড করতে পারেন, তবে আপনাদের বেড়ে যাওয়া ব্লাড সুগার শুধু কন্ট্রোলেই চলে আসবে না, আপনাদের ডায়াবেটিস গোড়া থেকে ঠিকও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ডায়াবেটিস হলো একটি লাইফস্টাইল ডিজিজ। আর ডায়াবেটিস যত পুরনোই হোক না কেন, আপনারা যদি আপনাদের লাইফস্টাইলে কিছু কিছু চেঞ্জেস আনেন, তবে 1-2 সপ্তাহের মধ্যেই দেখবেন আপনাদের বেড়ে যাওয়া ব্লাড সুগার কন্ট্রোলে এসে যাবে আর আপনারা 3-4 মাসের মধ্যেই ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। ডায়াবেটিসকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য আমাদের প্রথমেই বুঝে নিতে হবে ডায়াবেটিস জিনিসটা কি এবং কিসের সমস্যা হলে এই ডায়াবেটিস হয়। আমরা যখন কোনো খাবার খাই, তখন খাবারের থেকে গ্লুকোজ বা সুগার আমাদের রক্তে প্রবেশ করে। এই গ্লুকোজই কিন্তু আমাদেরকে সারাদিন চলার বা কাজকর্ম করার এনার্জি দেয়। কিন্তু আমাদের শরীরে এই এনার্জি প্রডিউস করবার জন্য গ্লুকোজকে আমাদের সেলের মধ্যে প্রবেশ করতে হবে। কিন্তু গ্লুকোজ নিজে থেকে একা সেলের মধ্যে প্রবেশ করতে পারে না, তার জন্য দরকার হয় একটি হরমোনের, যার নাম ইনসুলিন, যেটা প্যানক্রিয়াস প্রডিউস করে। আপনারা এইভাবে জিনিসটা ভাবতে পারেন যে একটা বন্ধ গেট খোলার জন্য যেমন চাবির দরকার হয়, সেরকমই এই গ্লুকোজকে সেলের ভেতর ঢোকার জন্য যে গেট, সেটার চাবি হচ্ছে এই ইনসুলিন। ইনসুলিন এইভাবে চাবির মতো কাজ করে ব্লাডের মধ্যে থাকা গ্লুকোজকে সমস্ত সেলের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। তারপর বডি সেলগুলোর গ্লুকোজকে ইউজ করে এনার্জি প্রডিউস করে। সুতরাং গ্লুকোজ আমাদের শরীরের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে রক্তে যদি খুব বেশি গ্লুকোজ চলে আসে, তখন বেশি বেশি করে ইনসুলিন প্রডিউস হয় এই সমস্ত গ্লুকোজকে সেলের ভেতরে প্রবেশ করানোর জন্য। এবং এইভাবে প্রবেশ করাতে করাতে একটা সময় আসে যখন সেলগুলো গ্লুকোজে ভর্তি হয়ে যায়। তখন ইনসুলিন হাজার চেষ্টা করলেও সেলগুলোতে গ্লুকোজ ঢোকে না। তখন গ্লুকোজ বাধ্য হয়ে রক্তের মধ্যেই পড়ে থাকে এবং এইভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। কোনো একটা গিভেন টাইমে যখন রক্তে ব্লাড সুগার বা গ্লুকোজ 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, তখন এটা নর্মাল। আর যখন 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, তখন বডি এটাকে কোনোভাবে ম্যানেজ করে নেয়। কিন্তু যখন রক্তে ব্লাড সুগার বা গ্লুকোজ 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যায়, তখন বডি এটাকে ম্যানেজ করতে পারে না এবং ডাক্তার বলে দেয় আপনার ডায়াবেটিস হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে যখন আমাদের সেলে এবং রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ চলে আসে, তখন হয় এই ডায়াবেটিসের সমস্যা, ফলে নানান রকম গুরুতর সমস্যা দেখা দেয়। এখানে একটি বিষয় জেনে রাখা দরকার যে আমাদের শরীর নিজে থেকে খুবই কম গ্লুকোজ উৎপন্ন করতে পারে। সুতরাং বাইরের খাবার থেকেই এই প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ রক্তে আসে, বিশেষত বাজে টাইপের কার্বোহাইড্রেট খাবার থেকে, যেমন কোল্ড ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি, সব রকমের মিষ্টি, ডিপ ফ্রাইড খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ, সিঙ্গারা, জিলিপি, কচুরি ইত্যাদি। ময়দার তৈরি জিনিস যেমন কেক, পেস্ট্রি, এগুলোতে তো বেশি মাত্রায় সুগার থাকেই, তার থেকেও বেশি মাত্রায় সুগার থাকে কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কসে। 200 থেকে 300 ml কোল্ড ড্রিঙ্কসে না করে 7 থেকে 8 চামচ চিনি মেশানো থাকে। এগুলো রক্তে ইনস্ট্যান্টলি প্রচুর মাত্রায় সুগার বা গ্লুকোজ ঢুকিয়ে দেয়। সুতরাং আমরা যদি এই রকম খাবার খাই যেগুলো রক্তে খুব ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করবে, তাহলে রক্তে থাকা বাড়তি গ্লুকোজ ধীরে ধীরে ইউটিলাইজ হতে থাকবে এবং একটা সময় এই বাড়তি গ্লুকোজ রক্তে থাকবেই না। সুতরাং দেখা গেল কেউ যদি তাদের ডায়েটকে ঠিকভাবে মেনটেন করে নেয়, তবে কিছুদিনের মধ্যেই ডায়াবেটিস কন্ট্রোলে এসে যাবে এবং একটা সময় এসে ডায়াবেটিস আর থাকবেই না। এখন এইরকমই 5টি খাবারের কথা বলবো, যেগুলো আপনার প্রতিদিনকার ডায়েটে ইনক্লুড করে নিলে আপনি ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাবেন। খাদ্য বা খাবারকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 কার্বোহাইড্রেট বা কার্বস, নাম্বার 2 প্রোটিন এবং নাম্বার 3 ফ্যাট। এবারে এই চার্টটা দেখুন, এর মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের রক্তে খুব দ্রুত গ্লুকোজকে রিলিজ করে, প্রোটিন তুলনামূলকভাবে ধীরে এবং ফ্যাট তো খুবই ধীরে ধীরে রক্তে গ্লুকোজকে রিলিজ করে।
সুতরাং একটা জিনিস ক্লিয়ার যে আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে হবে এবং ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সারাদিনের এনার্জির প্রায় পুরোটাই আসে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। সুতরাং আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে প্রথম টার্গেট হবে হেলদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, অর্থাৎ নাম্বার 1 কমপ্লেক্স কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন ময়দা, সাদা চাল এবং এগুলোর থেকে তৈরি খাবার, এগুলো বাজে কার্বোহাইড্রেট। এগুলো রক্তে গ্লুকোজকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেয়। আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন গমের আটা, ব্রাউন রাইস, মিলেটস অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি রক্তে খুব ধীরে ধীরে গ্লুকোজকে রিলিজ করে। এক্ষেত্রে দুটো জিনিস আমরা রেগুলার খাই, এক হলো সাদা চালের ভাত আর 2 নম্বর হচ্ছে গমের আটার রুটি। গমের আটার রুটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কিন্তু এর থেকেও ভালো হয় যদি আপনারা জবের আটার রুটি খান। জবকে ইংলিশে বার্লে ও হিন্দিতে জ বলা হয়। গমের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 54, যেখানে জব বা বার্লের গ্লাইসেমিক ইন্ডেক্স 22 থেকে 35। তাই গমের থেকে জব বা বার্লের আটার রুটি রক্তে অনেক ধীরে ধীরে গ্লুকোজ বা সুগার রিলিজ করবে এবং এটা অনেকক্ষণ ধরে ব্লাড সুগারকে স্টেবল রাখবে। এছাড়াও জব ফাইবার ও নিউট্রিয়েন্টসে ভরপুর। জব একটি সলিবল ফাইবারে ভীষণভাবে পরিপূর্ণ থাকে, যাকে বলে বিটা গ্লুকান, যেটা রক্তে কোলেস্টেরলকেও কমাতে সাহায্য করে। আপনারা মাত্র 1 সপ্তাহ গমের আটার রুটির পরিবর্তে জবের আটার রুটি খেয়ে দেখুন, পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন। জবের আটা যদি কোথাও না পান, তবে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আর আপনারা সাদা চালের পরিবর্তে ব্রাউন রাইস বা লাল চালের ভাত খান। আরও ভালো হয় যদি আপনারা ব্রাউন রাইসের পরিবর্তে মিলেটস অর্থাৎ জোয়ার বা বাজরা বা রাগি বা জবের ভাত খেতে পারেন। মিলেটসকে রান্না করার আগে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর ভাতের মতো রান্না করে নিন। হয়তো ভাতের থেকে একটু বেশি টাইম যাবে। চালের থেকে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এবং এরা ফাইবারে পরিপূর্ণ। সুতরাং এরা রক্তে অনেক ধীরে ধীরে গ্লুকোজকে রিলিজ করবে এবং আপনার ডায়াবেটিস গোড়া থেকে উপড়ে ফেলতে ভীষণভাবে সাহায্য করবে। মিলেটসের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, যাদের দরকার তারা ওখান থেকে মিলেটস কিনে নিতে পারবেন। তাহলে গমের আটার রুটির পরিবর্তে আপনারা খাদ্য তালিকায় রাখছেন জবের আটার রুটি এবং সাদা চালের পরিবর্তে আপনারা খাচ্ছেন লাল চাল, বা খুব ভালো হয় যদি মিলেটস অ্যাড করেন। ব্রাউন রাইস ও বিভিন্ন মিলেট আপনারা এক এক দিন ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো, যখনই খাবেন তখন পুরো পেট ভর্তি করে খাবেন না, অন্তত 25% জায়গা ফাঁকা রাখবেন। এটা হজমে ও ব্লাড সুগারকে রেগুলেট করতে ভীষণভাবে সাহায্য করে। নাম্বার 2 স্যালাড। আপনাদের লাঞ্চ ও ডিনারে কিসের রুটি এবং কিসের ভাত খেতে হবে তা আপনারা জেনে গেছেন। এখন আপনাদের লাঞ্চ ও ডিনারের খাবারের সঙ্গে নিতে হবে 1 প্লেট কাঁচা স্যালাড এবং এই 1 প্লেট কাঁচা স্যালাডকে প্রথমে খেতে হবে, তারপর আপনারা লাঞ্চ ও ডিনার সারবেন। লাঞ্চ ও ডিনারের আগে স্যালাড খেলে এটা ব্লাড সুগারকে স্টেবল রাখে, হঠাৎ করে বাড়তে দেয় না, কারণ কাঁচা সবজি ফাইবারে পরিপূর্ণ, ফলে এটার গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক কম এবং ফাইবার থাকার দরুন এটা হজমে ভীষণভাবে সাহায্য করে এবং কনস্টিপেশনকে প্রিভেন্ট করে। লাঞ্চ ও ডিনারের আগে স্যালাড খাওয়ার আরও একটা বড় বেনিফিট হলো, স্যালাড খাওয়ার জন্য আপনার কিছুটা পেট ভরে যায়, ফলে আপনার মেন লাঞ্চ ও ডিনার থেকে মেন কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত ও রুটির পরিমাণ কিছুটা কমে যায়, ফলে পোর্শন কন্ট্রোল হয়, অর্থাৎ কিছুটা কার্বোহাইড্রেট কম খাওয়া হয়। আর স্যালাড খাওয়ার দরুন পেট অনেকক্ষণ ভরে থাকে, ফলে ডায়াবেটিসে যে বারবার খিদে পায় তার কিছুটা নিরাময় হয়। স্যালাড নর্মালি খেতে অসুবিধা হলে স্যালাডকে খুব সুন্দরভাবে বানানো যায়। শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, ধনেপাতা, যদি পালং শাকের পাতা দিতে চান দেবেন, ইত্যাদি খুব ছোট ছোট পিস করে কেটে স্বাদমতো সন্দক লবণ, বিট লবণ ও লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। দেখবেন আপনারা এর প্রেমে পড়ে যাবেন। কাঁচা স্যালাড খেয়ে কারোর যদি পেটের কোনো সমস্যা হয়, তাহলে কাঁচা স্যালাডকে হালকা স্টিমে সেদ্ধ করে নেবেন, কিন্তু লাঞ্চ ও ডিনারের আগে অবশ্যই খাবেন। নাম্বার 3 ফল বা ফ্রুটস। ডায়াবেটিসের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন, ফল খাওয়া যাবে কিনা। ফল অবশ্যই খাওয়া যাবে এবং খাওয়া উচিত, কারণ ফলে আছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস, ফাইবার এবং ফাইটোকেমিক্যালস, অর্থাৎ বিভিন্ন প্রকার রোগের সঙ্গে যেগুলো যুদ্ধ করে।
বিভিন্ন স্টাডিতে দেখা গেছে ফল হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার এবং বিভিন্ন কঠিন কঠিন রোগের রিস্ক অনেক গুণে কমিয়ে দেয়। ফলে থাকে ন্যাচারাল সুগার, যাকে বলে ফ্রুক্টোজ। আমাদের সেল এটাকে ডিরেক্টলি এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারে না, তাই লিভার এটাকে কনভার্ট করে গ্লুকোজে পরিণত করে, তারপর এটা ব্লাডে গিয়ে ব্লাড সুগারকে বাড়ায়। কিন্তু ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং তার জন্য এটা রক্তে খুব ধীরে ধীরে ব্লাড সুগারকে বাড়ায়। তবে ডায়াবেটিসের ক্ষেত্রে বেস্ট হলো সিট্রাস জাতীয় ফল, যেমন কমলা লেবু, বাতাবি লেবু ইত্যাদি। এছাড়াও ডায়াবেটিসের ক্ষেত্রে ভালো ফল হলো জাম, আপেল, আঙুর, চেরি, স্ট্রবেরি ইত্যাদি। জাম ও জামের বীজে থাকে জ্যাম্বোসিন ও জ্যাম্বোলিন, যেটা ব্লাড সুগারকে খুব ভালোভাবে রেগুলেট করতে পারে। খুব মিষ্টি ফল যেমন খেজুর, আম, আনারস, কিশমিশ, তরমুজ, কলা এগুলো খেতে পারেন, তবে খুব অল্প মাত্রায়। এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, সবই 55-এর ওপরে, সুতরাং হাই ক্যাটাগরিতে পড়ে। সুতরাং এই ফলগুলো লিমিট রেখেই খাওয়া ভালো। ফল খেতে হলে সবসময় কিন্তু গোটা ফলই খাবেন, ফলের জুস কিন্তু খাবেন না, কারণ ফলের জুসে ফাইবার থাকে না, আর ফল থেকে ফাইবার চলে গেলে সেটা ব্লাড সুগারকে খুব দ্রুত বাড়িয়ে দেবে। সকালে খুব ভালো হয় যদি শুধু ফল খেয়েই ব্রেকফাস্টটা সারেন। কারণ যদি খালি পেটে ফল খেতে কোনো রূপ অসুবিধা হয়, তবে তারা আগের দিনের ভিজিয়ে রাখা চিনে বাদাম বা আখরোট, আমন্ড বাদাম এই সমস্ত অল্প মাত্রায় খেয়ে তারপরে ফল খান। ব্রেকফাস্টে ফল খেয়েও যদি কারোর খিদে না মেটে, তবে তারা ঠিক 12টার পর কিছুটা ওটস বা ডালিয়া নিয়ে খেতে পারেন। নাম্বার 4, হেলদি ফ্যাটস। আমরা আগেই চার্টে দেখেছি যে কার্বোহাইড্রেট ও প্রোটিনের থেকে ফ্যাটের ক্ষেত্রে রক্তে খুবই ধীরে ধীরে সুগার বা গ্লুকোজ রিলিজ হয়। ফ্যাট বলতে আমরা হেলদি ফ্যাটের কথাই বলছি, যেমন আমন্ড, চিনেবাদাম, আখরোট, কাজু বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড ইত্যাদি। এই সমস্ত বাদামগুলো জলে ভিজিয়ে প্রতিদিন খান। বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে এই ভেজানো বাদাম ও ভাজা চিনেবাদাম খেতে পারেন। এগুলো দারুণ হেলদি ফ্যাটস। ফ্যাটসের মধ্যে আরও একটা জিনিস আমরা ভীষণভাবে ইউজ করি, সেটা হচ্ছে রান্নার তেল। এই রান্নার সর্ষের তেলের ক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই রিফাইন্ড অয়েল ইউজ করবেন না, কারণ এই রিফাইন্ড অয়েল প্রচুর ক্ষতিকারক কেমিক্যালস দিয়ে প্রসেস করা হয় এবং এই রিফাইন্ড অয়েল প্যানক্রিয়াসকে ড্যামেজ করে, ফলে ইনসুলিন প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হয়। ইনসুলিন প্রোডাকশনই যদি সঠিক মাত্রায় না হয়, তবে রক্তের গ্লুকোজকে কে সেলের ভেতরে প্রবেশ করাবে? তাই রিফাইন্ড সর্ষের তেল ছেড়ে দিয়ে আপনাকে ইউজ করতে হবে কাচ্চিঘানি সর্ষের তেল, বা খুব ভালো হয় যদি ইউজ করতে পারেন কোল্ড প্রেস সর্ষের তেল। নাম্বার 5, গোটা দানা ডাল। ডায়াবেটিস রিভার্স করতে আমাদের প্রসেস ডাল যেমন হলুদ মুগ ডাল, ছোলার ডাল ইত্যাদির পরিবর্তে আমাদের গোটা ডাল যেমন গোটা সবুজ মুগ ডাল, এইরকমই গোটা ছোলা, কাবলি ছোলা, রাজমা, গোটা কলাই ডাল ইত্যাদি আপনাদের প্রতিদিনের ডায়েটে থাকতেই হবে। এর কারণ হলো গোটা ডাল প্রসেসড নয়, তাই এতে ভরপুর মাত্রায় ফাইবার আছে, আবার ভরপুর মাত্রায় প্রোটিনও আছে। সুতরাং এগুলো ভাঙা ডালের পরিবর্তে অনেকই ধীরে ধীরে রক্তে গ্লুকোজকে রিলিজ করবে, ফলে এগুলো রক্তে একেবারেই ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয় না। এছাড়াও গোটা ছোলা ভাজা, যেটা বালিতে ভাজা হয়, ডায়াবেটিসের ক্ষেত্রে একটা ভালো স্ন্যাক্স, বা ছোলার ছাতুর শরবত যেটা বিট নুন দিয়ে বানায়, সেটাও খুব ভালো। তাহলে ডায়াবেটিস কন্ট্রোল এবং রিভার্স করতে সারাদিনের খাদ্য তালিকা হলো সকালবেলায় ব্রেকফাস্টে শুধু ফলই খান। যদি তার পরেও খিদে পেয়ে যায়, তবে 12টার পর সামান্য একটু ওটস বা ডালিয়া খেতে পারেন, বা ভেজানো ছোলা, বাদাম, আমন্ড, আখরোট ইত্যাদি খেতে পারেন। অথবা অঙ্কুরিত ছোলা, মুগ, বাদাম ইত্যাদির সঙ্গে শসা ও টমেটো কুচি, লেবুর রস, সামান্য বিট নুন, পিঙ্ক সল্ট ও ধনে পাতা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে খেতে পারেন। তারপর লাঞ্চের শুরুতে যথেষ্ট পরিমাণে প্রায় 200 থেকে 250 গ্রাম স্যালাড খেয়ে নিন। তারপর আপনার লাঞ্চ করুন। লাঞ্চে জবের রুটি অথবা মিলেটস অর্থাৎ জোয়ার বা বাজরা বা রাগি বা জবের ভাত, না পারলে অ্যাটলিস্ট ব্রাউন রাইসের ভাত খান। সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গ্রিন সবজির তরকারি এবং গোটা ডাল অবশ্যই রাখবেন। বিকালে যদি খিদে পায়, তবে ভেজানো বাদাম বা ভাজা ছোলা ইত্যাদি বা ছোলার ছাতু খেতে পারেন। ডিনারের আগে আবার স্যালাড খেয়ে নিন। তারপর লাঞ্চের মতনই রুটি বা ভাত এবং সঙ্গে ডাল ও সবজি খেয়ে নিন। ডিনারে অবশ্যই মাছ, মাংস, ডিম অ্যাভয়েড করবেন, এগুলো হজম হতে অনেক ঘন্টা সময় নেয়। ডিনার ও রাতে শুতে যাওয়ার মধ্যে অন্তত 3-4 ঘন্টা গ্যাপ অবশ্যই রাখবেন। এইভাবে চললে দেখবেন 1-2 সপ্তাহের মধ্যেই আপনার ব্লাড সুগার কন্ট্রোলে এসে গেছে। আর এরকমভাবে চললে 3-4 মাসের মধ্যেই দেখবেন সুগার বাপ বলে পালাবে, আর ডাক্তারও আপনাকে আস্তে আস্তে ওষুধ ছাড়িয়ে দেবে।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।